আমার ধুলোবালি জমা বই, আমার ব্রেনটা গেল কই? আমার ভাল লাগে না এই পড়ালেখা। আমার শুভ্র বেবি কই? জানালা দিয়ে শুভ্র রুমের দিকে তাকাতেই গিয়ে থমকে গেল সে। শুভ্র তাকিয়ে আছে তার দিকে। সে কি খুব জোরে গিয়ে ফেলেছে? উৎসা মেকি হাসলো। শুভ্র জানালা লাগিয়ে পর্দা দিয়ে দিল। উৎসা একটা মুখ ভেঙচি কাটলো। ঢং। কয়েকদিন পর তুই নিজে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যাবি এই উৎসাকে। যা, চ্যালেঞ্জ করলাম। চত্ব সব নির্লজ্জ মেয়ে, মিনিমাম লজ্জা শরম নেই। পুরো এলাকাকে গান শোনাচ্ছে বলে মনে হচ্ছে। শুভ্র আয়নার দিকে তাকিয়ে চমকে গেল। তার চেহারা কেমন যেন হয়ে গেছে, কেমন লাল লাল, শ্যামবর্ণে টপটপে করলে বেরিয়ে এসেছে লজ্জার কারণে। শুভ্র বিরক্ত লাগছে। এত লজ্জা কেন তার? দীর্ঘশ্বাস ছাড়ল সে। নিজের গিটারটা নিয়ে বেলকনিতে চলে গেল। ফ্লোরে বসে দেওয়ালে হেলান দিল। চাঁদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কোনো একদিন নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে চন্দ্রবিলাস করব, সারা রাত জেগে গল্প করবো আর কিছু খুনসুটি। এই যে চাঁদ মামা, সেই দিন এইভাবে আলো দিবে তো? চারটা কথা বলতে পারলে বোধহয় ভালো হতো। যে এখন তো মামা বলছিস, বিয়ের পর তো বউকে ঠিক আবার আমার তুলনা করবি। মামার সাথে বউকে তুলনা করতে শরম করে না তোদের? শুভ্রর গানের গলা মারাত্মক। তার নিজের এই জিনিসটা বড্ড প্রিয়। কখনো কারোর সামনে তেমন গান গাওয়া হয়ে ওঠে না তার, কারণ তার লজ্জার। এত রাতে আধারে গাইতেও ভালো লাগছে তার। চারিদিকে কেমন অন্ধকার থাকে, আশেপাশে কোনো মানুষ নেই, নীরব একটা জায়গা। ইন্ট্রোভার্টদের সব প্রিয় জায়গা, তাদের কমফোর্ট জোন যেন এটাই। হঠাৎ শুভ্র ফোনটা শব্দ করে বেজে উঠল। শুভ্র ফোনটা পকেট থেকে বের করলো। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। শুভ্রর কপাল কুঁচকে আসে। সে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেইলি শট ভেসে এলো। দারুণ বেবি, একদম জোস। এত সুন্দর ভয়েস কেন তোমার? শুভ্র মাথাটা নিচু করে সামনের বিল্ডিংয়ে দেখতে লাগতো। তার মানে উৎসাহ শুনেছে পুরো গানটা। সে তো এত জোরেও গায়নি। তার ভাবনার মাঝে উৎসাহ বলল, বেবি, আর একটা গান গাও না প্লিজ। শুভ্র মৃদু ধমক দিল, চুপ কর বেয়াদব মেয়ে। কোন দিক থেকে আমাকে বেবি লাগে? হ্যাঁ, তোমার থেকে কত বড় জানো? নাকি বেবি মানে জানো না? বেবি মানে শিশু, বুঝেছো? বই তো নেড়েও দেখো না মনে হয়। কয়েকদিন পর এইচএসসি দেবে যে মেয়ে, সেই মেয়ে বেবি মানে জানে না। এই লজ্জা করে না তোমার? উৎসাহ বেকুব বনে গেল। এতটা ইনোসেন্ট কেউ হয়? সে বলল, না গো, লজ্জা করে না। আমার লজ্জাগুলো তো তুমি তোমার জন্মের সময় নিয়ে চলে এসেছো। এতই যদি তোমার খারাপ লাগে তাহলে আমাকে কিছু লজ্জা ধার দাও। প্রমিস, বিয়ের রাতে তোমাকে আবার দিয়ে দেবো। হ্যালো হ্যালো। উৎসাহ খেয়াল করলো যে শুভ্র কল কেটে দিয়েছে। মৃদু আওয়াজ ভেসে এলো কানে। শুভ্র বেলকনির দরজা আটকে ভেতরে চলে গিয়েছে। উৎসাহ জোরে জোরে হাসতে লাগলো। ওরে আমার লাজুক সোনারি, বিয়ের রাতে নাকি জামাইরা বউদের লজ্জা ভাঙায়। আমাদের বেলায় তো উল্টো হবে বলে মনে হচ্ছে। ইস, ঝিঙ্কুটা আমার। উৎসাহ একটা ফ্লাইং কিস ছুড়ে দিল, তারপরে আবার হাসতে লাগলো। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো। তখন হাসি মিলিয়ে গেল তার। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মেয়েটার। হাত কাঁপছে রীতিমতো। কেমন আছো ডার্লিং? শুনলাম তোমার মনে নাকি বড্ড প্রেম প্রেম ভাব জেগেছে। উৎসাহ এই নিয়ে 50 বারের মতো মেসেজটা পড়ল। তার মাথাতে কিছুই আসছে না যে মেয়েটা তার ফোন নাম্বার পেল কি করে। হঠাৎ তখন আরেকটা মেসেজ এলো। উৎসাহ বিছানায় শুয়েছিল। মেসেজটাতে দেখে উঠে বসলো সে। কপাল ঘামের দেখা দিল। তখন আরেকটা মেসেজ আসলো। ভয় পেও না, মজা করছি আমি। তবে বয়সটা তোমার পড়াশোনা করার। আর যদি দেখি তুমি ওই ছেলের পিছনে ঘুরছো, তাহলে সত্যিই তোমার বাবাকে বলতে বাধ্য হবো সুইটার। তোমার নম্বর পেয়েছি যেহেতু, তোমার বাবার নাম্বার পাওয়াও মুশকিল হবে না। টেক কেয়ার ডার্লিং। উৎসাহ একটা শুকনো ঢোক গিলল। তার বাবা মা জানলে তো সে একদম শেষ। উৎসাহ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। উঠে গিয়ে জানালার কাছে গেল। শুভ্রর ঘরের আলো নেভানো। ঘুমিয়ে গিয়েছে বোধহয়। ছেলেটা এত লাজুক কেন উৎসাহ বুঝে আসে না। কি এমন হলো যে এই লজ্জা? কি এমন হতো যদি এই লজ্জাটা তার থাকতো? উৎসাহ রুমের লাইট অফ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল।
সামনে তার এইচএসসি পরীক্ষা, এবার একটু পড়াশোনা মনোযোগ দেওয়া উচিত। অনেক তো ভণ্ডামি হলো, শুভ্রও তো ইগনোর করা শুরু করেছে। ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে এবার সব। শুভ্র যদি তার ভাগ্যে থাকে তবে নিশ্চয়ই তার হবে, আর না থাকলে? থাকবে না মানে? ও থাকবে না, ওর বাপ থাক না। ওর বাপ কেন থাকবে? ধুরু, বিয়ে তো এই শুভ্র ইয়ামিনকেই করবো, সাথে একটা ক্রিকেট টিমও বানাবো। এতটা লজ্জা কিভাবে থাকতে পারে একটা মানুষের মাঝে বল? আমার মাঝে থাকলে তাও একটা কথা ছিল। শুভ্র যদি আমার মতো হতো তাহলে প্রত্যেকটা কথায় আর কাজে আমি বলতে পারতাম যে উনি আমার সাথে এমন করেন কেন। কতই না সুন্দর হতো, কিউট কাপল। এখন তো মনে হচ্ছে উল্টো হয়ে গিয়েছে সব। একটা মানুষ এতটা ইনোসেন্ট কি করে হয়? ঘোড়ার পাছাটা দূর। উৎসার আকপাচ না ভেবেই চোখ বন্ধ করে নিল। ঘুমাতে এখন হবে তার। মটকা গরম হয়ে গিয়েছে তার। সুন্দর স্নিগ্ধ একটা সকাল, রোদের আলোয় চারিদিকে ঝলমল করছে। সবই ঠিক ছিল, কিন্তু বারান্দায় কাকটা কাকা না করলেও পারত। উৎসার মটকা গরম হয়ে গেল। উঠে বসল সে। চোখ ঘুমে বন্ধ হয়ে আসলে চেহারায় রাগ স্পষ্ট। কালকে রাতে ঘুম আসতে আসতে অনেক দেরি হয়েছে তার। কিছুতেই যেন ঘুম আসতে চাইছিল না। শেষে একটা আহার দেখল। আলহামদুলিল্লাহ, ঘুম এসেছে, মানে ঘুমের পুতিনের ঘরে ধুতনিও সহ এসেছে। আবার এত গরমের মাঝে কাঁথাটা পর্যন্ত নিয়ে ঘুমিয়েছে। উৎসাহ রেগে উঠে দাঁড়ালো, মেজাজ তার তুঙ্গে। কি পেয়েছেটা কি এই কাকটা? ওর বাপের বাড়ি এটা? উৎসাহ রেগা বেলকনির কাছে গিয়ে কাকটার দিকে তাকালো। এখনো কা কা করছে। উৎসার চোখে আগুন জ্বলছে এখন। রাগে শরীরটা কাঁপছে তার। সকাল সকাল এমন কা কা শব্দ করলে ভালো লাগে? উৎসাহ চোখ বন্ধ করে নিল। প্রচুর রাগ হচ্ছে তার। হঠাৎই সে কা কা তোর বলের কাকা, কাকা কাকা কাকা, তোর বলের কাকা, তোর কাকার খেতায় আগুন। তোর নানি রে শোনা, তোরই বলের কাকার রঙ্গ। কাকা করার কম্পিটিশন চলছে এখানে? হ্যাঁ, ওই তোর বাপের তৈরি বাড়ি এটা? তোর বউকে গিয়ে শোনাই কাকা, শালা বাঙ্গির কৌয়া। উৎসাহ কথাগুলো এক নাগারে বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আশ্চর্যের বিষয়, কাকটা তাও যায়নি। উৎসাহের রাগ বেড়ে গেল এতে। তার রাগকে আরো বাড়িয়ে দিতে কাকটা তার বেলকনি টপকে আবার কাকা করতে চলে গেল, যেন কাকটার রিভেঞ্জ নিল। উৎসাহ খেপে গিয়ে বলল, হ হ, তোমার নানি পরিষ্কার করবো এটা। এইটা কি টয়লেট করার জায়গা? হ্যাঁ দাঁড়াম কোথাকার। এখন আমি তোর বাসায় গিয়ে পটি করে আসি, দেখ কেমন লাগে। অবশ্য তোর যে বাসা, আমার পটিরও জায়গা হবে না। সকাল সকাল মটকা খারাপ না করলে যেন হয় না। তোর পাছায় আল্লাহর গজব পড়বে তোকে। উৎসাহ হঠাৎ করে হাসির শব্দেই থেমে গেল। রাগের জায়গায় বিস্ময় রাগ ঘিরে ধরল এবার। কপাল কুঁচকে নিচে রাস্তার দিকে তাকালো। রাগের মাথায় ভুলেই গিয়েছে সে তার কথাগুলো পথচারীরা শুনতে পারবে। খেয়েছে রে, কিন্তু এটা কে? ওই ছেলেটাকে না চিনতে পারলেও পাশের ছেলেটাকে ঠিকই চিনল। শুভ্র তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উৎসাহ মেকি হাসলো, হাত দিয়ে হাই দিল তাকে। শুভ্র পাত্তা দিল না, সামনের দিকে হাঁটতে লাগলো। তারপর পেছন থেকে হাসতে থাকার ছেলেটা বলল, নির্জন, তুই কি আসবি নাকি রাস্তায় থাকবি? নির্জন হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। অনেকক্ষণ লাগলো তার হাসি থামাতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে এখনও সে। আবার হেসে ফেলেছে। উৎসাহের প্রথম লজ্জা লেগেছে। সে মাথা নিচু করে রাখলো। কিন্তু ছেলেটাকে শুভ্রর বন্ধু নাকি? তাহলে তো মান সম্মান গেল রে। নির্জন হাসি থামাচ্ছে, আবারও হেসে ফেলল। হঠাৎ একটা মেয়ে এসে তার সামনে 100 টাকার নোট রেখে বলল, জীবনে কাউকে ভিক্ষা দেইনি, আপনাকেই দিলাম। কজ বাপের জন্মে এত হ্যান্ডসাম ভিক্ষুক দেখিনি। ভালো থাকবেন। মেয়েটার কথাগুলো বলেই চলে গেল না ঠিক সেই উৎসাদের বাড়িতেই প্রবেশ করলো। নির্জন বোকা বনে গেল। 100 টাকার নোট উঠিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো। যার গুলশানে 3টা ফ্ল্যাট আছে, ধানমন্ডিতে একটা বাড়ি আছে, তাকে কিনা একটা মেয়ে 100 টাকা ভিক্ষা দিল। এত বড় অপমান! এই মেয়েকে তো সে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না।
এত সুন্দর মেয়েকে কি ছাড়া যায় নাকি? আমি বাবা ওইসব উপন্যাসের মতো প্রতিশোধ নিব না। সে তো শেষে বিয়েই করবে, আমি একদম প্রথমেই বিয়ে করে ফেলবো। ইস, আমাকে হাজবেন্ড বলবো রে, চুলাই যাকে গো। শুভ্র নির্জনকে বিড়বিড় করতে দেখে ওর সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, এরকম বসে থাকলে মানুষ তোকে ভিখারিই ভাববে। এই তুই ভ্যাটকাচ্ছিস কেন এভাবে? নির্জন দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ, তারপর একগাল হেসে বলে উঠল, প্রেমে পড়েছে রে মন, প্রেমে পড়েছে। শুভ্র কপাল কুচকালো, উপরের বেলকনির দিকে তাকালো একবার, না উৎসাহ তো নেই। নির্জন কি উৎসার প্রেমে পড়লে পড়ুক, তার কি, কিন্তু কেমন যেন ভেতরটা কেমন উথাল পাতাল করছে। কেন করছে এমন? এই মেয়ে ঘাট থেকে তো ঘাট থেকে নেমে গেলে তো সে বেঁচে যায় আরো। শুভ্র বলে উঠল, কার প্রেমে পড়েছে? নির্জন লাজুক হেসে বলল, ধর তুইও না, কনফার্ম হলে তারপর বলবো। শুভ্র একটা ঢোক গেল, তারপর আবার উপরের বেলকনির দিকে তাকালো। নির্জন শুভ্রর হাত ধরে শুভ্রদের বাড়ির দিকে যেতে লাগলো। নির্জন আর শুভ্রর বন্ধুত্ব একেবারে ছোট্টবেলা থেকে। নির্জন পেশায় একজন ডাক্তার, দুইজন দুই রকম পেশায় যাওয়ায় কয়েক বছর একে অপরের সাথে দেখা করতে পারেনি, তবে ফোনে যোগাযোগ হতো। শুভ্র ঠিক যতটা ইন্ট্রোভার্ট, নির্জন ঠিক ততটাই এক্সট্রোভার্ট। আজ এতগুলো বছর পর দুই বন্ধু আবার এক হয়েছে। নির্জন ঠিক করেছে কিছুদিন থাকবে শুভ্রদের বাসায়, তাই এখানে আসা। ইয়ার কি হ্যান্ডসাম ভিক্ষুক, বিশ্বাস কর ভাই, মাথায় সমস্যা না থাকলে আমি বিয়েই করে ফেলতাম। উৎসাহ ভ্রু কুচকে বলল, আমাদের এখানে? তুই শিওর? আমি তো দেখিনি কখনো। প্রিয়া বলে উঠল। আরে হ্যাঁ রে ভাই, একটু আগে বসেছিল তোদের বাড়ির সামনে। উৎসাহ একটু আগের ঘটনা মনে করার চেষ্টা করলো, মনে পড়তে কপাল চাপড়ে বলল, আরে গাধি রে, উনি ভিখারি হবেন কেন? উনি হয়তো শুভ্রর বন্ধু। উৎসাহ একটু আগের ঘটে যাওয়ার ঘটনারূপী অঘটনটা প্রিয়াকে বলল। প্রিয়া থমথমে কিছুক্ষণ উৎসার দিকে তাকিয়ে রইল, তারপর জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ইয়ার সিরিয়াসলি, কাকটা তোর থেকে রিভেঞ্জ নিয়েছে? এই এক মিনিট, কি? প্রিয়া হাসি মুখে বলে উঠল। এই তার মানে উনি ভিখারি নন? উৎসাহ বলল, না। প্রিয়া হঠাৎ বিছানা থেকে নেমে ডান্স করতে লাগলো। উৎসাহ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল, তারপর বলল, আমাদের মেবি গ্রুপ স্টাডি করার কথা। প্রিয়া তাও ডান্স করছে। হঠাৎ তখন উর্মি বেগম খাবারের ট্রে নিয়ে এলেন। প্রিয়াকে এভাবে গান গাইতে নাচতে দেখে বললেন, আজকাল বইয়ের মধ্যে লুঙ্গি ডান্স কিভাবে করতে হয় সেসবও লেখা থাকে বুঝি? প্রিয়া ভয় পেয়ে লাফিয়ে উঠল, বুকে থুতু দিয়ে মেকি হেসে বলল, ইয়ে মানে নানটি, আসলে খুবই টাফ একটা ম্যাথ সলভ করে ফেলেছি, তাই ডান্স করছিলাম। উর্মি বেগম ট্রেটা টেবিলের উপরে রাখলেন, তারপর বললেন, আমি এখন কিছুই বলবো না, শুধু রেজাল্টটা দেখব। খারাপ রেজাল্ট করে দেখ দুটোতে একবার, তারপরে বোঝাবো। দুজনেই মুখটা চুপসে নিল। উৎসাহ রাগে চোখে প্রিয়ার দিকে তাকালো। উর্মি বেগম তা দেখে বললেন, ওকে চোখ রাঙাচ্ছিস কেন তুই? ও তো তাও টেস্টে এ গ্রেড পেয়েছে, তুই কি করেছিস? উৎসাহ বলে উঠল, টিউশনের টিচার ছিল না, ভুলে গেলে নাকি? উর্মি বেগম কিছু বললেন না, আর যাওয়ার আগে শুধু বললেন, আমি শুধু রেজাল্টটা দেখব। উৎসাহ মুখ ভেঙচি কাটলো একটা। হ্যাঁ, এ মনে হয় হাতের মোয়া। প্রিয়ার দিকে তাকাতেই ও দাঁত কেলালো। উৎসাহ তা দেখে বলল, আরও লুঙ্গি ডান্স দে। গান। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এইবার করতে হইব রে বিয়া। নির্জন তখন থেকে এই গান গেয়ে চলেছে। শুভ্র তা দেখে বলল, কোন মেয়ে বলবি তো? নির্জন ফোন স্কল করতে করতে বলল। কনফার্ম হওয়ার পরে বলবো। শুভ্র ধৈর্য হারিয়ে বলল, বল না, ওই বারের মেয়ে নাকি? শুভ্রর পাশে উৎসাদের বিল্ডিং এর উদ্দেশ্য করেই বলল। নির্জন তখন খেয়াল করছে যে ওই মেয়েটা এই বিল্ডিং এ গিয়েছে, তাই সে বলল, হ্যাঁ, কিন্তু তুই বুঝলি কি করে? শুভ্র কেমন যেন লাগলো কথাটা শুনে, হৃস্পন্দন কেমন যেন বেড়ে গেছে বলে মনে হচ্ছে। উৎসাহ নির্জন একসাথে কিছু চিত্র তার কল্পনায় ভেসে উঠল। তার মানতে কেন কষ্ট হচ্ছে? তার তো খুশি হওয়ার কথা যে ফাইনালি মেয়েটা তার ঘাট থেকে নেমেছে, কিন্তু সে কেন খুশি হতে পারছে না? মনটা কেমন খচখচ করছে তার। যদি রাত পোহালে শোনা যেত শুভ্র আমার জামাই,
তবে আমি বানাতাম এক ক্রিকেট টিম, হায় রে ক্রিকেট টিম। এই গান শুনলে তোমার পিঠে পড়তো ধিম ধিম, হায় রে ধিম ধিম। উৎসাহ চমকে উঠল পুরো। উৎসাহ আজকে নিজের হাতে মাংস রান্না করেছে, সেটাই মূলত শুভ্রকে দিতে এসেছিল। রান্নাঘরে মাংসটা রাখতে রাখতেই মূলত গানটা গাইছিল। এই সময় তো শুভ্র বাসায় থাকে না, তাহলে গানটা গায় লোকে। উৎসাহ তড়াক গতিতে পেছনে ঘুরল। ছেলেটাকে চিনতে তেমন অসুবিধা হলো না। সেই দিন শুভ্রর সাথে দেখেছিল, আবার তার মান সম্মানের ফালুদাও হয়েছিল এই ছেলের সামনে। কিন্তু এখানে কি করছে? উৎসাহকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে নির্জন বলল, হায়, তুমি কি দারুণ গান গাও। উফ, আমি কি নিশ্চয়ই প্রশ্ন থাকছে মনে? বল, আমি বলে দিচ্ছি। আমি নির্জন, নীল মাহমুদ। ইউ ক্যান কল মি নির্জন। আমি শুভ্রর জানকি জিগার দোস্ত হই। উৎসাহ একগাল হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, আপনি সেই নির্জন। আমি কাকিমার কাছে শুনেছি আপনার কথা। আমি হচ্ছি মেহরিন উৎসাহ সম্পর্কে প্রতিবেশী। কথাটা বলে ফিক করে হেসে ফেলল সে। নির্জন বলল, গান কিন্তু সেই ছিল। আমি তো বলবো ক্রিকেট টিমের সাথে ফুটবল টিমেও বানাও। উৎসাহ দ্বিতীয়বারের মতো লজ্জা পেল। ইচ, কি ভাবছে এখন এই লোক? নিশ্চয়ই ভাবছে যে মেয়েটা অনেক নির্লজ্জ। নির্জন বলে উঠল, আরে ছিল, এত লজ্জা পাওয়ার কি আছে? ফ্রেন্ডের মতো ভাবতে পারো আমাকে। উৎসাহ মৃদু হাসল। নির্জন বলল, আচ্ছা, যেহেতু ফ্রেন্ড হয়ে গেলাম, তাহলে একটা সিক্রেট বলি তোমাকে। উৎসাহ কপাল কুঁচকালো। নির্জন নাজুক হেসে বলল, আমার না তোমার বোনকে অনেক ভালো লেগেছে। শালি হবে আমার। উৎসাহ ভ্যাবাচাকা খেয়ে গেল। তার কোনো তো বোন নেই, উৎসাহ বলল। কিন্তু আমার তো কোনো বোন নেই। নির্জন যেন আকাশ থেকে পড়ল। আরে ওই যে গতকালকে তোমার বাসায় যে ঢুকতে দেখলাম মেয়েটাকে। উৎসাহ ভাবতে লাগলো গতকালের কথা। ভাবতে ধরে ফেললো, তারপর বলল, ও আচ্ছা, প্রিয়ার কথা বলছেন? ও তো আমার ফ্রেন্ড। নির্জনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নামের মতো সুন্দর তোমার বান্ধবী এই উৎসাহ। তোমার বোন এই অবলা বন্ধুর সাথে ওই কিউট বান্ধবীর সেটিংটা করিয়ে দাও না। উৎসাহ ফিক করে হেসে ফেলল। প্রিয় তো এমনিতেই নির্জনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কথা হচ্ছে প্রিয়া তো এমন আরেকজনের ওপর ক্রাশও খেয়েছে। সিরিয়াস তো কখনোই হয়নি এই মেয়ে। উৎসাহ বলল, ট্রাই করতে পারি। নির্জন খুশি হয়ে উৎসার গাল ধরে বলে উঠল, থ্যাংক ইউ কিটি ভাই। শুভরটা তো একটা গাথা। এত কিউট একটা মেয়েকে এখনো বউ বানাতে পারলো না। আমি বলে কবে বিয়ে করে বাচ্চা। তুমি এখানে কি করছো? হঠাৎ করে এমন গম্ভীর স্বরে দুজনেই হকচকিয়ে গেল। পেছন ঘুরে তাকাতেই শুভ্রকে দেখতে পেল তারা। নির্জন বলে উঠল, কিরে, তুই এত তাড়াতাড়ি চলে এলে? প্লিজ বলিস না যে আমার জন্য তাড়াতাড়ি এসেছিস, কারণ তোর মতো কাজ পাগল ছেলে এটা কোনোদিনই করবে না। শুভ্র সেসব কথায় পাত্তা না দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে এগিয়ে এসে উৎসার উদ্দেশ্যে বলল। তোমাকে একটা প্রশ্ন করেছি আমি। উৎসার দাঁত কেলিয়ে বলল, তোমার জন্য মাংস রান্না করেছিলাম। শুভ্র গম্ভীর স্বরে বলল, আমি বলেছি রান্না করতে? সেটা তুমি কত কিছু বলো না, তাই বলে কি আমি করি না? শুভ্র বলল। তোমার মতো নির্লজ্জ মেয়ে দুটো দেখিনি আমি। উৎসাহ দাঁত কেলিয়ে বলল, সে তো তোমার মতো লজ্জাবতাও আমি দুটো দেখিনি। নির্জন ভাইকে দেখেও তো কিছু শিখতে পারো। নির্জন বলল, হ্যাঁ, কিছু শিখ আমার থেকে, বুঝলে? শুভ্রর কেন জানি অনেক রাগ হলো। নির্জনের থেকে শিখতে বলল তাকে। কই, এই কয়দিন তো শুভ্র যেমন ছিল তেমনই ভালো লাগতো এই মেয়ের, তাহলে আজকে কেন বলল নির্জনের থেকে শিখতে? শুভ্র রাগে হন হন করে উপরে চলে গেল। উৎসাহ সেদিকে তাকিয়ে বলল, কি হলো বলুন তো হঠাৎ? নির্জন উৎসার দিকে তাকালো, উৎসাহ নির্জনের দিকে তাকালো, তারপর দুজনেই শয়তানি মার্কা হাসি দিল। আরে ইয়ার, মেয়েটা এত ভালো কেন রে? ইস, পুরো দিলে গিয়ে লাগছে যখন আমার দিকে তাকিয়েছিল। শুভ্রর রাগ হচ্ছে এখন প্রচুর। কেন হচ্ছে জানা নেই। ফোনটা এত জোরে চেপে ধরে রেখেছে যেন হাতের ভেতরে ফোনটা ঢুকিয়ে ফেলবে একদম। নির্জন খেয়াল করলো ব্যাপারটা, আগুনে ঘি ঢালতেই বলল,
এই শুভ্র, উৎসাহের সাথে আমার সেটিংটা ঘুরিয়ে দে না প্লিজ বন্ধু, প্লিজ। শুভ্র অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করলো, মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো সে। মৃদু হেসে রাগটাকে চাপা দিয়ে বলল, তুই এর থেকে বেটার ডিজার্ভ করিস। ওকে তোর কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে মনে হয়? কেমন ছেলেদের মতো হাবভাব। নির্জন বলল, দূর, রূপ দেখে কি ভালোবাসা হয়? আমি তোর মনটাকে ভালোবেসে ফেলেছি। আর এমনিতেও ওকে অনেক কিউট লাগে অমনভাবে। ইস, যখন লজ্জা পায় তখন আরো বেশি। নিজের কথার মাঝেই শুভ্র বলে উঠল, এই কি বললি? লজ্জা আর উৎসাহ? কথাটা বলে শুভ্র জোরে জোরে হাসতে লাগলো। নির্জন বাঁকা হাসলো। আর একটু জ্বালানো যাক ব্যাটাকে, নির্জন বলল, ও মা, কি বলিস তুই? আমি তো যতবারই ওর সামনে যাই ততবারই লজ্জায় লাল হয়ে যায়, একদম টমেটোর মতো। ইস, আমার পার্সোনাল টমেটো। শুভ্রর হাসি থেমে গেল তৎক্ষণাৎ। উৎসাহ লজ্জা পেয়েছে, তাও নির্জনের সামনে যাওয়ায়। কই কখনো তো শুভ্রকে দেখে লজ্জা পায়নি। অবশ্য শুভ্র নিজেই তো লাজুক, কিন্তু কথা তো সেটা না। এই মেয়ের লজ্জা জিনিসটা যার আদেও। আচ্ছা, উৎসাহ লজ্জা পেলে কেমন দেখায়? শুভ্র তো আজ অবধি দেখেনি, অথচ নির্জন গতকাল এসে আজকেই দেখে ফেললো। শুভ্রর কপালে ঘাম জমেছে, কিন্তু কিছু একটা ভাবছে সে। কিন্তু উৎসাহ যদি নির্জনকে বিয়ে করে তাহলে তো তারই ভালো। আর ওভাবে ইপটিজিংও করতে। এই 1 মিনিট, আজকে সকালে তো আসেনি উৎসাহ? এক রাতে এত পরিবর্তন হয়ে গেল মেয়েটার। নির্জন শুভ্রকে এত গভীর চিন্তায় দেখে ঠোঁট চেপে হাসতে লাগলো। যাক, প্ল্যান কাজে লেগেছে। এবার শুভ্র বাবাজি নিজের মনের কথা না বলে যাবে কোথায়? একটা বিড়ালও যদি 3 দিন সাথে সাথে ঘুরতে থাকে তার প্রতি মায়া লাগে। আর উৎসাহ তো আস্ত মানুষ, উৎসাহের প্রতি ফিলিংস নেই বললেই হবে। এবার যাবে কোথায় চান্দু? আরে তাহলে আর বলছি কি, ওনার মতো ভালো মানুষ দুটো নেই রে। উৎসার কথা শুনে প্রিয়া খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বলছিস? ইস রে, আমার 100 নম্বর ক্রাশ এত ভালো, বিশ্বাসই হচ্ছে না। উৎসাহ থমকে গেল। 100 নম্বর ক্রাশ? নির্জন শুনলে তো হার্ট অ্যাটাক করবে এইবার। উৎসাহ গলা খাকারি দিয়ে বলল, ওই মানে যাই হোক, এনাকে নিয়ে একটু সিরিয়াস হলেও তো হতে পারিস। এই প্রথম তোর কোনো শত্রুকে আমার কাছে পারফেক্ট লেগেছে, বাকিগুলো তো কেমন গাঁজাখোরের মতো। প্রিয়া বলে উঠল, আমার ক্রাশদের সম্পর্কে কোনো বাজে কথা নয়, বললে শুভ্র ভাইয়াকেও নিজের ক্রাশের তালিকায় নিয়ে আসবো। উৎসাহ তেতে উঠে বলল, এই কি বললি? মারবো এখানে, ধোঁয়া বের হবে ওখানে। প্রিয়া বলল, বয়ে গেছে আমার অমন লাজুক ছেলের উপর ক্রাশ খেতে। অত লজ্জা তো আমি মেয়ে হয়েও পাই না। উৎসাহ নিজেকে ঠান্ডা করলো, তারপর নরম স্বরে বলল, আমার হবু জামাই, আমি বুঝে নিব। তোকে যেটা বলেছিলাম আমি, নির্জন ভাইয়া মানুষটা অনেক ভালো, একদম ভালোর ভালো। উনি এতই ভালো যে মানে তোকে কিভাবে পৌঁছায়, মানে আসলে তুই বিয়ে করে নে নির্জন ভাইয়াকে, তাহলে বুঝতে পারবি। প্রিয়া বোকা বনে গেল। একটু বেশি হয়ে গেল না? প্রশংসা করবি ভালো কথা, তাই বলে এভাবে বিয়ে করে বুঝতে হবে যে লোকটা কত ভালো। প্রিয়া বলল, আমি বুঝেছি তো ভাই যে উনি অনেক ভালো, তাই বলে বিয়ে কেন করতে হবে? এমনিতেও আমার সব ক্রাশই ঝাক্কাস, বুঝলি? উৎসাহ বলল, আরে না রে, ইনি অনেক ভালো, এক কথায় মানে। প্রিয়া এবার রাগ হলো। সে বলল, বাল, বুঝেছো তো অনেক ভালো। আর এত বেশি ভালো হলে তুই বিয়ে করে নেন না, আমাকে কেন করতে বলছিস? সে কি রে, তুই না গতকাল কি 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 বললি যেন ওনাকে বিয়ে করবি? সে তো আমি সবাইকে বলি বিয়ে করব, তাই বলে কি সত্যি করতে হবে নাকি? সবাইকে করতে হবে না, নির্জন ভাইয়াকে কর। বড়লোকস প্লাস হ্যান্ডসাম করে নে ভাই। প্রিয়া বলল, অমন ছেলে থোড়াই আমার মতো কাইল্লা গরিবকে বিয়ে করবে। উৎসাহ যেন সুযোগ পেল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, করবে করবে, তোর সাথে আমি কথা বলিয়ে দিব বরং। জানো, নতুন জীবনের জন্য শুভকামনা, বাই। কথাগুলো বলে উৎসাহ কল কেটে দিল। প্রিয়া বোকা বনে গেল পুরোই। তার মাথার ওপর দিয়ে গেছে সব। ধুর, যা হোক, কালকে দেখা যাবে। এখন সে ঘুমাবে, বাকি সব চুলোয় যাক। ইয়েস 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 ইয়েস, নির্জন ভাইয়ার সেটিং তো হয়েই যাবে এবার। আল্লাহ জানে আমারটার কি খবর। পূর্বাকাশে সূর্য উঁকি দিয়েছে সেই কখন। চারিদিকে সূর্যের আলো ঝলমল করছে।
পাখিদের কিচিরমিচির চারিদিকে মুখরিত। অবশ্য মাঝে মাঝে গাড়ির প্যা প্যা শব্দ তো আছেই। শুভ্র আজকে এই প্রথম উৎসার জন্য অপেক্ষা করছে। হাত ঘড়ির দিকে তাকালো একবার। 10টা বেজে 20 মিনিট। 20 মিনিট ধরে সে দাঁড়িয়ে আছে, অথচ উৎসা আসেনি। শুকনো ঢোক গিলল সে। উৎসা কি তবে আসবে না? আশ্চর্য তো, না আসলে তো তারই ভালো। সে তো এটাই চেয়েছিল, তাহলে সে অপেক্ষা করছে কেন? ভেতরটা কেমন উথাল পাথাল করছে। শুভ্র সামনের বাড়িটার দিকে তাকালো একবার, তারপর সামনের দিকে হাঁটা ধরল। যেতে যেতে বার কয়েক পেছন ফিরে তাকালো, না আসেনি সে। তার মন বারবার বলছে যেন আসুক আজকে, অন্তত দাঁড়িয়ে থাকুক, একটা বার হ্যান্ডসাম বলে ডাক দিক। সে জানে না তার মন কেন এটা চাইছে, হয়তো জানে কিন্তু মানতে চাইছে না তা। শেষবারের মতো একবার পেছন ফিরে তাকালো, চোখ বন্ধ করে আল্লাহ বলে যেই একবার দেখতে পায়, চোখ খুলতেই মুখে হাসি ফুটে উঠল তার। ওই তো উৎসা, কিন্তু তার দিকে একবারও তাকালো না কেন? কাকে দেখে অমন হাসছে সে? একটু ভালো করেই খেয়াল করলো আর কেউ না, নির্জনের সাথে হেসে হেসে কথা বলছে। কেন জানি ভালো লাগলো না তার এই দৃশ্যটা। দৃষ্টি সরিয়ে নিল সে, কিন্তু চোখ দুটো আবারও চলে গেল ওখানে। যেতেই চক্ষু চড়ক গাছ, হৃৎপিণ্ড থমকে যেতে লাগলো। কিছু কি করছে ওরা? না, এটা করতেই পারে না ওরা। উৎসা নির্জনকে ভালোবাসতে পারে না, না কিছুতেই পারে না, কিন্তু এটা কি করছে ওরা? শুভ্র শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। এটা হতে পারে না, নির্জন উৎসাকে কিস। আর কিছু বলার আগেই শুভ্র ধপাস করে পড়ে গেল। চোখ দুটো বন্ধ হওয়ার আগেই খেয়াল করলো নির্জনার উৎসাহ তার দিকে ছুটে আসছে। আর কিছু দেখতে পেল না সে। সারাদিন উজ্জ্বলভাবে কিরণ দেওয়ার সূর্যটা এখন ধীরে ধীরে অস্তে যাচ্ছে। তারাগুলো মিটমিট করে দেখা দিচ্ছে। সারাদিন পর শুভ্র এখন ধীরে ধীরে জ্ঞান ফিরেছে। পিট পিট করে চোখ খুলল সে। পুরো রুমে কেমন বিদঘুটে অন্ধকার। কোনো রকমে উঠে বসল সে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে রুমের লাইট অন করতে গিয়েও করল না। জানালা দিয়ে বাহিরের তাকাতে হতভম্ব হয়ে গেল। সামনের বাড়িটা কেমন সুন্দর করে লাইটিং করে সাজানো, বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে, কিন্তু উৎসার তো কোনো ভাই বোন নেই। তবে কি? শুভ্র তরাক করে ভেতরটা ধুক করে উঠল। সে দ্রুত পায়ে নিচে নামলো। নামতেই তার মাকে চোখে পড়ল। আম্মু, আম্মু, উৎসাদের বাড়ি এত সাজানো কেন? শিউলি বেগম একগাল হেসে বলল, ওমা, ভুলে গেলি নাকি? উৎসাহ আর নির্জনের বিয়ে না আজকে? বেশি কাজ পাগল হয়ে গিয়েছিস, তাই ভুলে যাচ্ছিস সব। আমি যাই বাবা, কত কাজ যে পড়ে আছে। শিউলি বেগম চলে গেলেন। শুভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। উৎসার বিয়ে আজকে, তাও নির্জনের সাথে? আর কখনো তাকে হ্যান্ডসাম বলে ডাকবে না? সে অফিসে যাওয়ার জন্য বের হলো, আর কেউ পেছন পড়েও আসবে না? সে একটা শুকনো ঢোক গিলল। না, এটা হতে পারে না। আমার ওই অসভ্য মেয়েটাকেই চাই। উৎসা এমনটা করতে পারে না। শুভ্র দৌড়ে উৎসাদের বাড়িতে গেল। যেতেই কানে ভেসে হলো আলহামদুলিল্লাহ কথাটা। মানে কি, বিয়ে হয়ে গেল তবে? ওই তো উৎসা কেমন ঘোমটা দিয়ে বসে আছে। উৎসা কি তবে অন্য কারোর হয়ে গেল? আজকের পর থেকে উৎসা আর তাকে বিরক্ত করবে না? শুভ্র জোরে চেঁচিয়ে উঠল। না! ধরফড়িয়ে উঠে বসলো সে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্ন ছিল, কিন্তু এ কি? তার রুম অন্ধকার কেন? স্বপ্ন কি সত্যিতে পরিণত হচ্ছে নাকি? শুভ্র দৌড়ে গেল জানালার নিকট। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। না, বাড়িটা সাজানো নয়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠল সে। নির্জন বলে উঠল, আরে আমি। নির্জন লাইটের সুইচ অন করলো। শুভ্র নির্জনকে একবার নিচে থেকে উপরে পরখ করলো। না, বিয়ের সাজে নেই। নির্জন বিছানায় আয়েশ করে বসে পড়ল। কিরে, তখন বেহুশ হয়ে গেলি কেন? শুভ্র বিছানার এক পাশে বসলো। তখনকার কথা মনে হতেই আত্মাটা ছ্যাদ করে উঠল। ভিতরটা ধরফর করছে তার। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তো তুই তখন ওখানে উৎসার সাথে কি করছিলি রে? নির্জল একটা হাই দিয়ে বলল, কখন? আরে ওই যে আমি যখন অজ্ঞান হলাম তার আগে। তুই যেন কখন অজ্ঞান হলি? শুভ্র বিরক্ত লাগছে এবার। ইচ্ছে করে নির্জন এমন করছে সেটা বেশ ভালোই বুঝলো। তাই রাগী চোখে তাকালো নির্জনের দিকে। নির্জন মেকি হেসে বলল,
আসলে ওর চোখে কি যেন পড়েছিল, তাই সেটাই দেখছিলাম। শুভ্র টাসকি খেলো শুধু শুধুই। তাহলে সে অজ্ঞান হলো কি ভয়টাই না পেয়েছিল সে? কেন পেয়েছিল? না না, আর অনুভূতি চাপা দিয়ে লাভ নেই। ভালোবাসে সে উৎসাকে, হ্যাঁ ভালোবেসে ফেলেছে সে। উৎসা শুধু তার। নির্জন হঠাৎ বলল। ভাবছি বাসায় ওর কথা বলবো, বুঝলে? শুভ্রর আত্মাটা হঠাৎ ছ্যাত করে উঠল। শুভ্র বলল, না। না কেন? শুভ্র একটা শুকনো ঢোক গিলে বলল, তুই ওর থেকে বেটার ডিজার্ভ করিস। আঙ্কেল আন্টিরও ওকে পছন্দ হবে না। কেমন ছেলেদের মতন ঘাড় পর্যন্ত। হ্যাঁ, ভালো কথা বলেছিস। তুই যে বলিস ওর ঘাড় পর্যন্ত চুল, ওর তো দেখলাম পিঠ পর্যন্ত চুল। বেশ ভালোই বড় তো। আই থিঙ্ক তুই কখনো ওকে ঠিক করে দেখিস নি।